আজকে আমরা প্রায় ৩০০ বছর পিছিয়ে যাব জোসেফ এডিসনের একটা অসাধারণ লেখা ধরে। এটা এমন এক গল্প যা আমাদের দেখায় যে একজন ভালো নেতা কিভাবে একটা পুরো কমিউনিটিকে বদলে দিতে পারেন। চলুন এই দারুণ গল্পটার ভেতরে ঢোকা যাক। এডিসন কিন্তু শুরুই করেছেন এই দারুণ কথাটা দিয়ে, আর এই একটা লাইনই যেন আমাদের ১৮ শতকের সেই গ্রামের পরিবেশে নিয়ে যায়। সেই সময় রবিবার কিন্তু শুধু ছুটির দিন ছিল না, বুঝলেন? এটা ছিল সবার একসাথে হওয়া আর মনটাকে একটু তরতাজা করে নেওয়ার দিন। তো আমরা যে লেখাটা নিয়ে কথা বলছি সেটা ছাপা হয়েছিল দি স্পেকটেটর নামের একটা পত্রিকায়। ভাবুন তো, সেই সময়ে এই লেখাগুলোই ছিল মানুষের ভাবনাচিন্তাকে নাড়া দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম, অনেকটা আজকের দিনের ব্লগ বা ধরুন বিভিন্ন অনলাইন কন্টেন্টের মতো। তো চলুন আমরা চলে যাই ১৭০০ সালের ইংল্যান্ডের একটা শান্ত গ্রামে। এখানকার জীবনটা চলত গির্জাকে ঘিরেই। গির্জা ছিল যেমন প্রার্থনার জায়গা, তেমনি সবার একসাথে দেখা সাক্ষাৎ করারও মূল কেন্দ্র। আর এই পুরো কমিউনিটির মধ্যমণি ছিলেন স্যার রজার ডি কভারলি। তিনি ছিলেন গ্রামের সব জমির মালিক, একজন খুবই দয়ালু আর সম্মানীয় জমিদার। তিনি তার প্রজাদের শুধু ভাড়াটে হিসেবে দেখতেন না, একদম নিজের পরিবারের লোক বলে মনে করতেন। স্যার রজার কিন্তু শুধু মুখে বলতেন না, তিনি কাজেও নেতা ছিলেন। যেমন ধরুন, তিনি নিজের টাকা খরচ করে গির্জাটাকে সুন্দর করে সাজিয়েছিলেন। তিনি খেয়াল রাখতেন যেন প্রার্থনার জন্য সবার কাছে বই থাকে, বসার ভালো ব্যবস্থা থাকে। আরে এমনকি তিনি একজন গানের মাস্টারও রেখেছিলেন, যাতে গ্রামের সবাই মিলেমিশে সুন্দর করে ঈশ্বরের গুণগান গাইতে পারে। এই যে ছোট ছোট উদ্যোগ, এগুলোই কিন্তু লোকেদেরকে গির্জায় আসতে আরও বেশি উৎসাহিত করত। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। স্যার রজার গির্জার মধ্যে ডিসিপ্লিন বা শৃঙ্খলাটা কিভাবে বজায় রাখতেন। তার পদ্ধতিগুলো ছিল বেশ অদ্ভুত, কিন্তু দারুণ কাজের। চলুন দেখি তিনি কিভাবে গির্জার শান্ত পরিবেশটা বজায় রাখতেন। তিনি চাইতেন গির্জায় সবাই যেন মন দিয়ে প্রার্থনা শোনে, আর এর জন্য তার একটা বেশ অদ্ভুত নিয়ম ছিল। শুনলে একটু অবাকই হতে হয়। ভাবুন তো একবার, গির্জায় প্রার্থনা চলার সময় ঘুমানোর পারমিশন ছিল শুধু একজনের, আর সেটা হলো তিনি নিজে। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি যদি ঘুম থেকে উঠে দেখতেন যে অন্য কেউ ঘুমাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে তুলে দিতেন। এই অদ্ভুত নিয়মের জন্য কিন্তু গ্রামের লোক হাসাহাসি করত না, বরং তাকে আরও বেশি সম্মান করত। আচ্ছা, ঘুমন্ত কাউকে জাগিয়ে দেওয়া তো একটা ব্যাপার, কিন্তু যদি কেউ জেনে বুঝে গির্জার শান্তি নষ্ট করত, তখন স্যার রজার কি করতেন? এর একটা উদাহরণ আছে। জন ম্যাথিউস নামে একজন প্রার্থনার সময় মন না দিয়ে পা নাচাচ্ছিল। স্যার রজার কিন্তু সঙ্গে সঙ্গে সবার সামনেই তাকে ডেকে সাবধান করে দেন। এ থেকে কি বোঝা যায় যে তার শাসনে স্নেহ থাকলেও নিয়ম ভাঙলে কিন্তু ছাড় ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল সবার জন্য একটা শান্ত, শ্রদ্ধার পরিবেশ বজায় রাখা। এই ১০০% সংখ্যাটাই বলে দেয় যে গ্রামের লোকেরা তাকে কতটা সম্মান করত। ভাবুন, প্রার্থনা শেষ হয়ে গেলেও একজনও নিজের জায়গা থেকে উঠত না। সবাই অপেক্ষা করত কখন স্যার রজার নিজে উঠবেন এবং গির্জা থেকে বেরোবেন। তিনি আগে বেরোতেন, বাকিরা সবাই সার দিয়ে দাঁড়িয়ে তাকে সম্মান জানাত। অ্যাডিসন তার মূল কথাটা বোঝানোর জন্য একটা দারুণ কাজ করেছেন। তিনি স্যার রজারের গ্রামের সাথে ঠিক তার পাশের গ্রামের একটা তুলনা টেনেছেন। চলুন পরের স্লাইডে দেখি এই তুলনাটা আমাদের কি বলছে। পার্থক্যটা দেখুন, একদম পরিষ্কার। একদিকে স্যার রজারের গ্রাম, যেখানে জমিদার আর ধর্মগুরু মিলেমিশে কাজ করছেন, আর তাই সেখানে শান্তি আর ঐক্যতা আছে। আর অন্যদিকে পাশের গ্রামটা দেখুন, সেখানে জমিদার আর ধর্মগুরুর ব্যক্তিগত ঝগড়ার কারণে পুরো সমাজে একটা অশান্তি আর বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা বোঝা যায় তা হল, সাধারণ মানুষ কিন্তু জ্ঞানী-গুণী লোকের চেয়েও বেশি অনুসরণ করে তাদের ধনী আর ক্ষমতাবান নেতাদের। তো যখন নেতারা একটা ভালো উদাহরণ তৈরি করেন, তখন সমাজেরও ভালো হয়। আর যখন তারাই ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েন, তার খারাপ প্রভাবটা গিয়ে পড়ে পুরো কমিউনিটির উপর। তাহলে অ্যাডিসনের এই লেখা থেকে আমরা লিডারশিপ বা নেতৃত্ব নিয়ে শেষ পর্যন্ত কি শিখতে পারলাম? এই পুরো গল্পের আসল মেসেজটা কি? ব্যাপারটা কিন্তু খুব সহজ। একজন নেতার কাজ, তার আচরণ অনেকটা পানির ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। তিনি যা করেন, সাধারণ মানুষও তাকে দেখে সেটাই শেখে। আর এর ফলে হয় একটা সমাজ একসাথে মিলেমিশে থাকে, নয়তো বিভক্ত হয়ে যায়। আর এর পুরো কৃতিত্ব বা দায় দুটোই কিন্তু সেই নেতার। তো স্যার রজারের এই গল্প থেকে আমরা লিডারশিপের কিছু বেসিক কিন্তু খুব জরুরি জিনিস শিখি। যেমন, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা দেখানো নয়, এটা একটা বড় দায়িত্ব। কমিউনিটির জন্য সময়, টাকা আর মনোযোগ দেওয়াটাও নেতৃত্বের অংশ। ভালো কাজের জন্য ছোটদের পুরস্কার দেওয়া আর সমাজে একটা সুস্থ নিয়মকানুন বজায় রাখা, এগুলোই কিন্তু একটা ভালো কমিউনিটির আসল ভিত্তি।
আর এই ৩০০ বছর পুরনো লেখাটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যুগ বদলে গেছে, টেকনোলজি এসেছে, সমাজ পাল্টেছে, কিন্তু লিডারশিপের এই মূল নীতিগুলো কি আজও একই রকম নেই? আজকের দুনিয়ায় স্যার রজারের মতো একজন নেতাকে দেখতে কেমন হবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?